শীতকালের আনাগোনা প্রকৃতিতে বাতাস মিহি হয়ে বইছে চারিদিকে। কখনো সহনীয় গরম তো আবার কখনো ঠান্ডা আবহ পরিবেশ। দোতলার খোলা থাই গ্লাসের জানালা বেয়ে সুরসুরিয়ে বাতাস এসে প্রবেশ করছে। সাথে বাগানে রোপণ করা বেলি, রজনীগন্ধা, গোলাপ ফুলের মিষ্টি ঘ্রাণ এসে প্রবেশ করছে নাসারন্ধ্রে। শীতল বাতাসে নুসরাতের গা হিম হয়ে না আসলেও জাইনের শান্ত চাহনিতে নুসরাতের গা বেয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। পরিবেশ স্বাভাবিক করতে না চাইতেও ভ্যাটকানো দিল নুসরাত। তার এই মুহূর্তে মোটেও হাসি আসছে না, কিন্তু প্রয়োজন মনে হলো হাসি দেওয়া দরকার, তাই দিল। দাঁত বের করে জাইনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কানে ভেসে আসলো শান্ত স্বর, দাঁত ভেতরে ঢোকান, জঘন্য হাসি আপনার। নুসরাত মুখ চুপসে নিল, আর চোখে চেয়ে টিপে টিপে পা ফেলে বের হতে যাবে জাইন ধমকে উঠে বলল, স্টপ। নুসরাত দরজার মুখোমুখি দাঁড়িয়ে চোখ কিঞ্চিত কুঁচকাল। চোয়াল ঝুলিয়ে নিয়ে কিছু বলতে নেবে জাইন তর্জনী আঙুল ঠোঁটে রেখে দেখালো চুপ। পরপর বলল, শাট আপ নুসরাত। নুসরাত মিনমিনিয়ে নিজের সাফাই গাইতে যাবে জাইন জানতে চাইল, আপনাকে কী শাস্তি দেওয়া যায় বলুন তো। নুসরাত হেহে করে হাসল, জিজ্ঞেস করল, মজা করছেন জাইন ভাই? জাইন দুই পাশে মাথা নাড়ালো, ঠোঁট চেপে রেখে আওড়ালো, আমি সিরিয়াস। নুসরাত ঠোঁট মুখ কুঞ্চিত করে জানতে চাইল, কী শাস্তি দেবেন জাইন ভাই? জাইন নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, এক পা দুই পা এগিয়ে গিয়ে দাঁড়ালো দরজার সামনে, যাতে নুসরাত দৌড় দিতে না পারে। বলল, সবার সামনে আপনাকে এক্সপোজ করব। মেজমাকে দেখাবো ওনার গুণধর্মে কি করছেন ওনার অগোচরে। নুসরাত প্রথমে বলে ফেলল, তো আমি কি ভয় পাই নাকি? বলুন না আম্মাকে। কথা শেষ করে আকস্মিক মনে হলো কনভেনশন হলের ঘটনাটার কথা। যদি জানে ওই কাহিনী করার পর এমন কাণ্ড করেছে, তাহলে তার মা জননী তাকে আস্ত রাখবে না। এমনকি এই বাড়ির মহিলা সমিতি সবাই মিলে তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে। নুসরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করল তাকে বেঁধে পিটানো হচ্ছে, আর একপাশে দাঁড়িয়ে তাকে অবলোকন করে দাঁত কেলিয়ে হাসছে মাহাদি, আরশ, ইরহাম, আহান, এমনকি ওই আনিকাটাও। নুসরাতের চিন্তার বেশি দূর এগোলো না। জাইন দুই পা বাড়াতেই নুসরাত লাফিয়ে উঠে বলল, ভাইয়া, আপনার একটু লজ্জা লাগবে না আমার মতো অবলা এক শিশুকে মার খাওয়াতে আমজনতার হাতে? জাইন দুই ঠোঁট উল্টে নিষ্পাপ ভঙ্গিতে বলল, একদম না, আমার ভীষণ খুশি লাগবে আপনার মতো একজন বুড়ো শিশুকে জনতার হাতে পিটনি খাইয়ে। নুসরাত দুই হাতে মাথা চেপে ধরল নাটকীয় ভঙ্গিতে, কণ্ঠে মেকি কান্নার ভাব এনে বলল, এমন পাপ কাজ ধর্মে সইবে না সৈয়দ সাহেব। যা খুশি হোক, তারপরও আপনার আজ আমি একটা ব্যবস্থা করব। নুসরাত দুঃখী দুঃখী চেহারা বানালো, বলে উঠল, দয়া করে মহিলা সমিতির কাছে আমাকে দেবেন না। জাইন থুতুনিতে হাত বুলিয়ে নিল, ভ্রু চেয়ে শুধালো, যদি না দিই তাহলে কি করবেন আপনি? নুসরাত ঝটপট বলে ফেলল, আপনি যা বলবেন তাই করব। কথাটা বলে জিভ কাটল, মনে মনে আওড়ালো, ইস, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছিস নুসরাত। জাইন নুসরাতের কথায় জিভ দিয়ে গাল ঠেলে ঈষৎ হাসল, লঘুস্বরে বলে উঠল, কান ধরে উঠবোস করুন এক্ষুনি। নুসরাত অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এক্ষুনি? জাইন মাথা নাড়িয়ে শক্ত গলায় বলল, রাইট নাও সিস্টার। নুসরাত চেহারা কাদো কাদো বানিয়ে ফেলল, বলল, এই বাচ্চাকে দিয়ে কান ধরে উঠবোস করাতে আপনার দিলে একটুও কষ্ট হবে না? না, কষ্ট হবে না, বরঞ্চ ভীষণ ভালো লাগবে। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল, রাগি রাগি চোখ মুখ করে একবার কান ধরে উঠবোস করে চলে যেতে নেবে জাইন দরজা আটকে দাঁড়ালো, ভ্রু চেয়ে শুধালো,
কোথায় যাচ্ছেন? বাড়িতে। ১০০টা কান ধরে উঠবোস করুন, তারপর বাড়িতে যাবেন। না হলে আপনাকে ওই জানালা দিয়ে একদম ছুঁড়ে মারব। নুসরাত নাক ফুলিয়ে কিছু বলতে নেবে জাইন ইশারা করল চুপচাপ কান ধরে উঠবোস করতে। শেষ পর্যন্ত কোনো পথ না দেখে নুসরাত হতাশ হয়ে কান ধরে উঠবোস করতে শুরু করল। জাইন ঠোঁট চেপে কোনো রকম হাসি আটকালো চুপসানো মুখখানা দেখে। মোবাইল পকেট থেকে বের করে নুসরাতের দিকে তাক করতেই নুসরাত চেঁচালো, ভিডিও করছেন কেন? সমস্যা কি ভাই? কান ধরে চুপচাপ উঠবোস করুন। আপনাকে এখানে কথা বলার জন্য আনা হয়নি, কাজ করানোর জন্য আনা হয়েছে। উঠবস না করলে চলুন আপনি আমার সাথে। নুসরাত কটমট করল। কান ধরে উঠবস করতে করতে বলে উঠল, জাইন ভাই, আপনি খুবই বড় ধান্দাবাজ। জাইন নির্লিপ্ত গলায় উত্তর দিল, আপনার থেকে কম। নুসরাত পরপর ১০০টা কান ধরে উঠবোস করে কোমর চেপে উঠে দাঁড়ালো। জাইনের মোবাইলের দিকে কিয়ৎকাল তাকিয়ে থাকলো অবিরাম। থুতনিতে বুড়ো আঙুল আর তর্জনী আঙুল একত্রিত করে বুলিয়ে নিয়ে হুমকি দিল, এই কাজের জবাব সময় মতো পেয়ে যাবেন দুলাভাই। শেষটুকু বলতে গিয়ে নুসরাতের গলা সামান্য চড়াও হলো। জাইন তাতে ভ্রুক্ষেপ না করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি সব সময় সেই অপেক্ষায় থাকবো শালিকা। এরপর জাইন দরজা থেকে সরে আসলো। সম্মানের সহিত দেখালো বের হয়ে যেতে। নুসরাত রুম থেকে বের হতে হতে জাইনের শোনার মতো বিড়বিড় করল, দেখে নেব জাইন ভাই, দেখে নেব। না দেখে নিলে আমার নাম নুসরাত নাসির থেকে বদলে নেব। নাসির মঞ্জিলের পরিবেশ উত্তেজিত। নুসরাত মুখ ফুলিয়ে কাহিনী বলছে এতক্ষণ যাবৎ কাহিনী কি হয়েছে। কাহিনী বলা শেষ করতে পারেনি তার পূর্বেই টুংটাং নোটিফিকেশন আসলো সবার মোবাইলে। ইরহাম মোবাইল হাতে নিয়ে দেখল, তারপর রেখে দিতে গিয়ে আবার তড়াক করে চোখ দাবিয়ে দেখল ফ্যামিলি গ্রুপে কিছু একটা মেসেজ আসছে। ইরহামের বদৌলতে ইসরাতের বিয়ের আগের দিন এই গ্রুপটা খোলা হয়েছিল, যেখানে পরিবারের সব সদস্য আছে। গ্রুপে অপ্রত্যাশিতভাবে এই ভিডিও আসায় ইরহামের মনোযোগ ভ্রষ্ট হলো নুসরাতের কথা শোনা থেকে। একা ইরহামের নয়, সবারই হয়েছে। দ্রুত হাতে গ্রুপে ঢুকে ভিডিওটা ডাউনলোড দিল সবাই। নুসরাতকে ইশারা করে ইরহাম বোঝালো ২ মিনিটের জন্য চুপ করতে। নুসরাত বিরক্ত হয়ে চসূচক শব্দ উচ্চারণ করল না চাইতেও মুখ দিয়ে। পকেট থেকে মোবাইল বের করতেই একই মেসেজ শো করল। সেও সেখানে ঢুকে ভিডিওটা দেখার আগে দেখল কে সেন্ড করেছে ভিডিওটা। যখন জাইন লেখা নাম দেখল তখন নুসরাত চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। তার সিক্স সেন্স বলছে ওই ভিডিওটাই জাইন ভাই দিয়েছে। সকলে ভিডিওটা দেখা শেষ হওয়ার পর থেকে নিজেদের মুখ চাওয়াচাই করছে। থমথমে পরিবেশ তখন সেখানে। সকলে নিজেদের ভেতর থমথমে মুখে চাহনি দেওয়া শেষে দোতলার ড্রয়িং রুমের আনাচে কানাচে ফাটিয়ে হেসে উঠল। ইরহাম সর্বপ্রথম বলে উঠল, আল্লাহ মান সম্মান বাঁচাইছে। জাইন ভাই নুসরাতকে পুরো বাঁশ দিয়ে দিল। আহান বলল, আল্লাহ বাঁচাইছে যায়নি আপুর কথা শুনে, না হলে আজ মান সম্মান নিলামে উঠত। ইসরাত বারবার ভিডিওটা পজ করছে, তারপর আবার দেখছে। দেখা শেষে সোফার উপর হাসতে হাসতে ঢলে পড়ছে বারংবার। কিছু সময় ধরে এমন কাহিনী চলল তাদের মধ্যে। ইরহাম বলে উঠল, নুসরাত রে, তোর মান সম্মান তো পুরাই শেষ। নুসরাত নির্বিকার চিত্তে বসে থেকে গর্বের সহিত বলে উঠল, আমার মান সম্মান থাকলে না শেষ হবে। ইসরাত বলে উঠল, আর এটা তুই গর্বের সহিত বলছিস? নুসরাত, তোর সামান্য লজ্জা লাগছে না? নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে হেসে ফেলল, বলল, অবশ্যই না, আমার মোটেও লজ্জা লাগছে না। আর মান সম্মানের কথা আসলে আমি বলবো কানে ধরে উঠবোস করে আমি নিজের প্রতি এমন গর্ববোধ করছি যে
নিজেকে এখন গর্ববোধের ঠেলায় গর্ভবতী মনে হচ্ছে। নুসরাতের কথার ভেতর জাইনের আগমন ঘটল নাসির মঞ্জিলে। গায়ে এখনও জড়ানো তখনকার সাদা পাঞ্জাবি, রেড চেরির ন্যায় লাল টকটকে ঠোঁটগুলো দিয়ে অনবরত উঁচু আওয়াজে উচ্চারণ করল, বেগম, বেগম, বেগম। নুসরাত দোতলার রেলিং ধরে প্রায় বাদরের ন্যায় ঝুলে পড়ল। ড্যাব ড্যাব করে জাইনের পানে তাকিয়ে ইসরাতকে বলে উঠল, বেগমের খোঁজে জনাব চলে এসেছেন। জাইন নিচ থেকে নুসরাতের দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে জানতে চাইল, আমার বেগম কোথায়? নুসরাত নির্বিকার চিত্তে বলে উঠল, কাকুরিয়ে নিয়ে গিয়েছে। জাইন উপহাস করে শুধালো, আর ওই কাকটা মনে হয় আপনি। নুসরাত উপর নিচ মাথা নাড়ল। জাইনকে বলে উঠল, আপনি তো দেখি ভালো কথা বলতে শিখে গেছেন জাইন ভাই। এত চ্যাটাং চ্যাটাং কথা শিখলেন কিভাবে? আপনার শিক্ষকটাকে? আপনাকে বলতে বাধ্য নই। নুসরাত রেলিং ধরে দাঁড়িয়ে রইল। জাইন নিচ থেকে দোতলা বেয়ে উঠতে উঠতে ডাকল, বেগম। ইরহাম ব্যগ্র আওয়াজে ইসরাতের পেছন থেকে বলে উঠল, জনাব এসেই বলবেন, আপনি ঠিক আছেন ইসরাত? তখন বেগম উত্তর দেবেন, হ্যাঁ জনাব। আহান সোফায় মাথা চেপে খিলখিল করে হেসে উঠল। জাইন উপরে এসে কিয়ৎকাল দেখল ইসরাতকে। এরপর কাউকে কোনো কিছু বোঝার সুযোগ না দিয়ে পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে চলে গেল। নুসরাত হাঁ করে তাকিয়ে থাকল। আহান দুই হাতে নিজের চোখ ঢেকে নিল। পর মুহূর্তে আবার আঙুলের ফাঁক দিয়ে উকি দিল সামনে কি হচ্ছে চুপি চুপি দেখার জন্য। ইরহাম নুসরাতের পানে অবিশ্বাস্য চোখ বুলিয়ে নিয়ে বলে উঠল, এটা জাইন ভাই, আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আহান নিজের হাতের আড়াল থেকে ইসরাত আর জাইনের যাওয়া দেখতে দেখতে সহমত পোষণ করল, আমারও। নুসরাত মিনমিনিয়ে বলে উঠল, এই জাইন ভাই তো ইসরাতের উপর পুরাই আশিক হয়ে গিয়েছেন। পরপর আবারও বলল, বেগমকে এসে জনাব নিয়ে চলে গেলেন কাঁধে তুলে, আর আমরা হাঁ করে দেখা ছাড়া কিছুই করতে পারলাম না জীবনে। নুসরাতের কথায় আহান ইরহাম সমস্বরে আওড়ালো, সহমত দাদা, সহমত। সকাল 6টা টিকটিক করে ঘড়িতে বাজছে। জাইন ইসরাতকে নিয়ে সৈয়দ বাড়িতে আসতে গিয়ে এতক্ষণে হাজারো চড় থাপ্পড় কিলঘুষি খেয়েছে পিঠে ঘাড়ে, তবুও কাঁধ থেকে ইসরাতকে নামায়নি। বাহিরে তখন ধিমি ধিমি কুয়াশা, সোসাইটিতে নীরবতা বিরাজমান। সৈয়দ বাড়ির অভ্যন্তরে প্রবেশ করার পর ইসরাতকে নিজের কাঁধ থেকে নামালো জাইন। ভ্রু উঁচিয়ে জানতে চাইল, সমস্যা কি? ইসরাত চোখ দুটো পাকালো, বলে উঠল, লজ্জা শরম নেই আপনার? জাইন নির্দ্বিধায় বলে উঠল, লজ্জা নারীর ভূষণ, পুরুষদের থাকাটা বেমানান। ইসরাত কপালে ভাঁজ ফেলে বলল, আপনি তো সত্যি আজকাল একটু বেশি কথা বলা শিখেছেন। সব কথার উত্তর আছে দেখছি আপনার কাছে। জাইন গোলগাল মুখটায় চোখ নিবিষ্ট করে বলে উঠল, আপনার বোনের প্রভাব পড়ছে আই থিঙ্ক। ইসরাত ভ্রুযুগলের মধ্যে ভাঁজ ফেলল। দরজা ঠেলে রুমের ভেতর ঢুকতেই জাইন বলে উঠল, সারা রাত ঘুমাননি, রেস্ট নিয়ে নিন এখন। ইসরাত নিজেও মুখের উপর হাত রেখে হাই তুলল। জাইনের কথায় সহমত পোষণ করে বলে উঠল, হ্যাঁ, সত্যি মনে হচ্ছে ঘুমানো প্রয়োজন। জাইন অবাক কণ্ঠে শুধালো, সত্যিই ঘুমিয়ে যাবেন? ইসরাত উপর নিচ মাথা নাড়ালো, বলে উঠল, তো ঘুমাবো না? না ঘুমিয়ে কি কাবাডি খেলবো? আজব, 2 দিন ধরে ঠিকঠাক ঘুম হয়নি। কথা শেষে বিছানায় ধূপ করে গিয়ে শুয়ে পড়ল ইসরাত একপাশ ঘেঁষে। এই মুহূর্তে ঘুমে সে চোখে কিছুই দেখছে না। জাইন চোয়াল ঝুলিয়ে তাকিয়ে থাকলো বিছানার দিকে। বিড়বিড় করে আওড়ালো, সত্যিই ঘুমিয়ে পড়ল। বিয়ের সকল রীতিনীতি মেনে হওয়ায় সকালে নাস্তাও এসেছে নাসির মঞ্জিল থেকে রীতিমতো। জাইন নিষেধাজ্ঞা জারি করেছিল,
বলেছে বাজার থেকে ফ্রোজেন জিনিস এনে দেবে, কিন্তু তারপরও নাজমিন বেগম মানা শোনেননি। উনি দেবেন মানে দেবেনই। নাজমিন বেগমের জোরাজুরিতে সকালে ঘুম বাদ দিয়ে নাস্তা তৈরি করতে সাহায্য করেছে নুসরাত। সকালে নাস্তা পাঠানোর কথা থাকলেও সবাই ঘুম দিয়েছে তখন, তাই আসরের সময় নাস্তাগুলো পাঠানো হয়েছে সৈয়দ বাড়িতে। নুসরাত ঘুমাতে যেতে যেতে বেজেছে 12টা। চোখ দুটো ঘুমের জন্য খুলে রাখতে পারেনি। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা নেমে গিয়েছে। পুরো অন্ধকার হয়ে গিয়েছে ধরণী। নুসরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। হাঁটাহাঁটি করে সামান্য নাস্তা পানি খেয়ে গোসল করতে ঢুকল। গোসল শেষে মাথায় তোয়ালে পেঁচিয়ে হুডি চড়ালো গায়ে। তার শীত একটু বেশি অনুভূত হচ্ছে আজ। ক্যাপ মাথায় দিয়ে ঢিলেঢালা ছেলেদের ট্রাউজার পরে নিল। চোখে হাই পাওয়ারের চশমা লাগিয়ে নিয়ে হাতে নিজের প্রয়োজনীয় সামগ্রী নিল। চুইংগাম মুখে দিয়ে গাছাড়া ভাব নিয়ে হাঁটল সৈয়দ বাড়ির উদ্দেশ্যে। অতিরিক্ত ঘুমানোর জন্য তখন মুখ ফোলা ফোলা হয়ে উঠেছে, মুখে গম্ভীরতা আটা। সৈয়দ বাড়ির গেট দিয়ে প্রবেশ করতে গিয়ে দেখা হলো হেলাল সাহেবের সাথে। দুজনের চোখাচোখি হতেই মুখ ঝামটা মেরে চলে গেল দুই দিকে। নুসরাত যেতে যেতে গিয়ে ধাক্কা খেল দরজার সম্মুখে দাঁড়ানো খুঁটির মতো দাঁড়িয়ে থাকা আরশের সাথে। বিরক্ত ভঙ্গিতে চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। একসাথে দুজন দুজনকে শুধালো, কি সমস্যা কি? কথা শেষে দুজনেই কপালে ভাঁজ ফেলল। একসাথে বলে উঠল, একদম নকল করবেন না। নুসরাত আরশকে ঠোঁটে হাত রেখে চুপ দেখালো। পরপর খিটখিটে মেজাজে নিজের দিকে তর্জনী আঙুল তুলে শুধালো, আমি নকল করব আপনার? আমি? আরশ মাথা উপর নিচ নাড়িয়ে বলল, এতক্ষণ যাবৎ তো নকলই করছিলিস। নুসরাত হাঁ করে অহংকার করে শ্বাস ফেলল। দাম্ভিক স্বরে বলে উঠল, কোন দিক থেকে আপনাকে নকল করেছি? আরশ বলে উঠল, সব দিক দিয়ে। নুসরাত ঠোঁটের কোণ উঁচিয়ে তাচ্ছিল্য করে হাসল। বলে উঠল, ও রিয়েলি? তা শুনি, কি করেছি নকল? আরশ গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসলো সামান্য। হিসহিসিয়ে বলে উঠল, আমার পুরো আউটফিট, পুরোটা আমাকে। নুসরাত এবার ঠাউর করল তার আর আরশের দুজনের ড্রেস একদম একই রকম। সামান্য হুডির কালার চেঞ্জ, আরশের লাইট কালার আর তারটা ডার্ক কালার। ট্রাউজারের দিকে চোখ যেতেই নুসরাত চেঁচালো, আপনি সেম ট্রাউজার কোথায় পেলেন? তোর বাপেরটা চুরি করেছি। নুসরাত কপালে ভাঁজ ফেলল। বিরক্ত স্বরে বলে উঠল, বাপ নিয়ে টানাটানি করছেন কেন? আরশ হিসহিসিয়ে বলে উঠল, তো টানাটানি করব না, একমাত্র শ্বশুর বলে কথা। নুসরাত নির্বাক চেহারা বানিয়ে চেয়ে রইল সামনে। তার কাছে কথা বলার ভাষা নেই। আরশ নিজের মুখ সামান্য কাছে নিয়ে আসতেই নুসরাত নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আপনার বাপ নিয়ে আমি টানাটানি করেছি কখনো? তো কর না, আমি না করেছি। নুসরাত দাঁতে দাঁত চেপে ধরে কটমট করে উঠল। কটমটে চাহনি নিবিষ্ট করে বলে উঠল, আপনি ভীষণ খারাপ, জানেন আপনি? না, মাত্র তুই বলেছিস বলে জানতে পারলাম। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। শীতল কণ্ঠে বলে উঠল, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার, রাস্তা দিন। আরশ দরজা ব্লক করে দাঁড়ালো। আরাম করে দাঁড়িয়ে বুকে আড়াআড়ি হাত বাঁধল। নুসরাতের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসল। বলল, রাস্তা বানিয়ে নে, আমি পারবো না। নুসরাত নাকের পাটা ফুলিয়ে দেখল এই তেরা লোককে। ভৎসনা করে বলে উঠল, আপনি খুবই তেরা একজন মানুষ। ঘাড়ের রক এত তেরা কেন? তোর থেকে একটু বেশি সোজা আছে আমার রক। নুসরাত বিরক্ত স্বরে জিজ্ঞেস করল, আপনি এখানে দাঁড়িয়ে এখন কি করবেন? আরশ গম্ভীর গলায় বলে উঠল, তোর বাপের বাসর সাজাবো। নুসরাত ছ্যাঁত করে উঠল। আকস্মিক আরশের বুকে দুই হাত দিয়ে এক ধাক্কা মারল।
কিছু বুঝে ওঠার আগেই হুমড়ি খেয়ে পেছনে সরে গেল সে। অপ্রত্যাশিত ঘটনা থেকে আরও সামলে উঠতে যাবে নুসরাত আঙুল তুলে শাসালো। শেষবারের মতো বলছি, সম্মান দিয়ে কথা বলবেন। আমার বাপ আপনার চাচা হয়, বুঝেছেন? এসব নস্টালজিক কথাবার্তা বললে আমার সামনে আসবেন না, বেয়াদব। আমার বাপের বাসর সাজাবি কেন তুই? তোর বাপেরটা গিয়ে সাজা। আরেকটা ধাক্কা লাগলো আরশের বাহুতে। নুসরাত আরশকে ধাক্কা মেরে পাশ কাটিয়ে ধূপধাপ পায়ে এগিয়ে যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো। সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসা আরশের দিকে। তার দিকে একনিষ্ঠ তাকিয়ে থেকে ঘাড় কাত করে জিভ দিয়ে গাল ঠেলে হাসল। সৈয়দ বাড়ির অভ্যন্তরে তখন মেহমানের আনাগোনা। ইসরাত শাওয়ার নিয়েছে কিছুক্ষণ পূর্বে। লিপি বেগম শাড়ি পরিয়ে দিয়েছেন। এরপর থেকে শাড়ি পরে টুকটুক করে ঘুরছে ইসরাত। জাইন রুমে চুপচাপ বসে থেকে কিছু ইমেল চেক করছিল, তাই তখনও শাড়ি পরা ইসরাতকে দেখেনি। সিঁড়ি বেয়ে হঠাৎ মাথায় আঁচল টেনে নামতে দেখা গেল ইসরাতকে। ঠোঁটে হাসি সামান্য। নতুন কনের নাকি মুখ গোমরা হয়ে থাকে, কিন্তু এই কনের ব্যাপারটাই বিপরীত। সকলেই অদ্ভুত চোখে দেখলেন ইসরাতকে। ইসরাতকে দেখা শেষে যখন নিজেদের ভেতর কথা বলতে যাবেন, সবার মাঝে ঠেলে ঠুলে আসরের মাঝখানে এসে নুসরাত ধুপ করে বসে গেল। বেয়াদবের মতো 2 পা সোফার উপর তুলে বসতে বসতে বলে উঠল, হ্যাঁ কি বলছিলেন বলুন। সবাই অদ্ভুত চোখে নুসরাতকে দেখে বলে উঠলেন, তুমি আবার এখানে টপকালে কিভাবে? নুসরাত তেরা কণ্ঠে বলল, ওই উড়ে এসে ছাদ দিয়ে টপকে গিয়েছি। নুসরাতের কথা কেউ কানে তুলল না। একজন ইসরাতকে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, রান্না জানো তুমি? ইসরাতের উত্তর কেটে দিল নুসরাত। মুখের কথা একদম কেড়ে এনে বলে উঠল, রান্না না জানলেও মানুষকে ভালো ফ্রাই রোস্ট করতে জানে ও। মহিলাটা বিরক্ত হয়ে বলে উঠল, আমি ওকে জিজ্ঞেস করেছি, ও উত্তর দেবে। ওর উত্তর দেওয়ার তুমি কে? আমি মেয়ের বাড়ির লোক। ছেলের বাড়ির চুগলখোর চাচি মামিদের আচার আচরণ দেখতে আসছি। এখন মেয়ে কোথায় বিয়ে দিলাম সেটা তো দেখে নেওয়া উচিত একটু খুঁটিয়ে খুঁটিয়ে। মহিলাটি নুসরাতের কথার বিপরীতে বলে উঠলেন, বিয়ে দেওয়ার আগে খুঁটিয়ে নেওয়া উচিত ছিল, এখন কেন নিচ্ছ? নুসরাত বলল, আসলে ওই ব্যাপারটা একটু বেশিই ক্যাজুয়াল। আমি আর আমার বাপ তো আর ক্যাজুয়াল না, তাই বিয়ের পর পাড়ার কুচুটে কাকিদের খোঁজ নেব ভেবেছি। মহিলাটি বিরক্ত হয়ে কথা বাদ দিয়ে দিল। নুসরাত এসবে থোড়াই পাত্তা দিল, চোখ উল্টে নিয়ে বসে রইল। নুসরাতের সাথে কথা কাটাকাটি হওয়া মহিলাটি আরেক মহিলার সাথে কথা বলছিলেন। হাত পায়ের চেয়ে মেয়ের চেহারা বেশি ফর্সা। ওই মহিলাটি সহমত পোষণ করে বলে উঠলেন, মনে হয় নাইট ক্রিম ইউজ করত। নুসরাত এদের কানাঘুষা করতে দেখে একদম কান লাগিয়ে শুনছিল কথাগুলো। দুজনের কথা শেষ করে শ্বাস ফেলতে পারল না নুসরাত ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, আপনার মেয়ের সস্তা নাইট ক্রিমটা আমি চুরি করে নিয়ে এসে ইসরাতের মুখে লাগিয়ে দিয়েছিলাম, বুঝেছেন আপা? আই মিন কাকিমা। এজন্যই ওর হাত পা কাইল্লা আপনার মেয়ের মতো, শুধু মুখটা সুন্দর। নুসরাত আরও কিছু বলতে নেবে রুহিনী এসে টেনে ধরলেন তার হাত। চোখের আকার বড় বড় করে বলে উঠলেন, ঝগড়া করে না নুসরাত আম্মা। নুসরাত নিজের হাত ছাড়িয়ে নিতে টানা হ্যাঁচড়া করল। গলা ফাটিয়ে সবার শোনার মতো করে বলে উঠল, আমাদের মেয়ে আমরা নিয়ে চলে যাব। মেয়ে দিলাম তো দিলাম, এরপরও কোনো সম্মান নেই। এই কুচুটে বুড়িরা কেন বলবে ও ক্রিম ইউজ করছে? ওগো মতো পাইছে, সস্তা পণ্য ব্যবহার করবে আমার বোন। রুহিনী বেগম এক হাতে নুসরাতের মুখ চেপে ধরলেন, চোখ দুটো দেখিয়ে বোঝালেন আল্লাহর ওয়াস্তে চুপ যেতে। নুসরাত চুপ হওয়ার পাত্রী না। সে অবিচল গতিতে হাতের নিচ থেকে মুখ বের করে বলে চলল, আমি কোথাও একটা লেখা দেখেছিলাম মুসলমান একে অপরের ভাই ভাই।
এদের দেখে তা মনে হচ্ছে না। এরা কোনো প্রতিবেশী হতে পারে না। ভাবছিলাম রিসিপশনের দাওয়াত দেব। এদের এই ব্যবহারে রিসিপশনের দাওয়াত দেওয়া ক্যান্সেল। রুহিণী নুসরাতকে টেনে টুনে নিয়ে গেলেন ড্রয়িং রুম থেকে। যেতে যেতে নুসরাতের কানে ভেসে আসলো, এই মেয়েকে বিয়ে করবে কে? এই কথার উত্তর দিতে ডাইনিং রুম থেকে গলা উঁচিয়ে নুসরাত চিৎকার করল, কেন? আপনার ছেলেকে করব। দেখলাম তো বহুত সুন্দর। কালো জাদু করে আমার রূপের দেওয়ানা বানাবো আপনার ছেলেকে, সাথে আপনাকেও। ইসরাত মেহেদিরাঙা হাত মুখের উপর চেপে ধরে হেসে উঠল সবার সামনে বসে। নুসরাত আবার বলল, আপনার ছেলেকে পাগল বানিয়ে রাস্তায় পাগলদের মতো ছেড়ে দেব। তারপর ওই যে বিদেশ থেকে আসছে না দুটো, একটা তো বিয়ে করে নিয়েছে, অন্যটার উপর কালো জাদু অ্যাপ্লাই করব। সাকসেস হলে শাশুড়ি মাকেও কালো জাদু করব। বুঝেছেন? কালো জাদু করে বিয়ে করব। ভদ্রমহিলা হাঁ করে তাকিয়ে থাকলেন ডাইনিংয়ের দিকে। সামান্য মাথা উঁচিয়ে দেখতেই দেখলেন টেবিলের উপর উঠে বসে খাবার খাচ্ছে আরাম করে নুসরাত। এতক্ষণ যে ঝগড়া করেছিল তার বিন্দুমাত্র প্রতিচ্ছবি তার ভেতর দেখা যাচ্ছে না। নুসরাত মুখে সিঙাড়া ঢুকিয়ে নিল। খাবার মুখে নিয়ে নাজনীন বেগমের নামে নালিশ করতে বলল, আম্মা আমায় একটা সিঙাড়াও খেতে দেয়নি। আমি মাত্র 7টা সিঙাড়া খেয়েছি। রুহিণী বেগম মুখের খাবারগুলো হজম করে নেওয়ার জন্য পানি এগিয়ে দিলেন। নুসরাত তা পানি নিয়ে খেল। ঢেকুর তুলে মৃদু কণ্ঠে জানালো, ধন্যবাদ। ঘড়ির কাঁটায় টিকটিক করে 8টা বাজছে। রুহিণী বেগম কখন থেকে লাগাতার বমি করেই চলেছেন। লিপি বেগম পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, যা ছোট, গিয়ে শুয়ে পড়। শরীর ক্লান্ত মনে হয়, এজন্য মাথা ঘুরছে, পেট ব্যথা হচ্ছে। সুফি খাতুন কিয়ৎকাল অদ্ভুত চোখে পরিলক্ষিত করলেন রুহিণী বেগমকে। লিপি বেগমের কথা কানে যেতেই এতক্ষণে সন্দেহী নজর আরও গাঢ় হলো তার। জিজ্ঞেস করলেন, মাথা ঘুরাচ্ছে কবে থেকে তোর? রুহিণী বেগম নিজের রুমের দিকে এগিয়ে গেলেন। তাকে ধরে নিয়ে গেলেন ঝর্ণা বেগম আর লিপি বেগম। বিছানার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মৃদুস্বরে বললেন, গতকাল থেকে। সুফি খাতুন থুতনিতে হাত রেখে মাথা নাড়ালেন। বলে উঠলেন, এই লক্ষণ সুবিধার না, মনে হচ্ছে পোয়াতি পড়েছেও আবার। নুসরাত ইসরাত ততক্ষণে এসে দাঁড়িয়েছে সেখানে। সুফি খাতুনের কথা শেষ হতেই দুজন মৃদু কণ্ঠে বলে উঠল, কি? রুহিণী বেগমের শরীর খারাপ হতে দেখে লিপি বেগম সবার আগেই ফোন দিয়ে সৈয়দ সাহেবকে জানিয়েছিলেন। যখন তিনি এটা জানতে পারলেন তখন ফোন দিয়ে ডাক্তারকে আসতে বলবেন। প্রতিমধ্যে হেলে দুলে হেঁটে এসে হাজির হলো নুসরাত। রুমের সামনে ভিড় করে দাঁড়ানো ইরহাম, আহান, হেলাল সাহেব, শোয়েব সাহেব সৈয়দ সাহেবের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে বারবার নিচের দিকে ঝুঁকে গেল। নিজের দিকে সবার অদ্ভুত দৃষ্টি অবজ্ঞা করে পেটের কাছে হাত বেঁধে কোমর দোলাতে লাগল। হাসির তোড়ে কথাটা বলার ফুরসত হলো না। তারপরও কোনো রকম অস্পষ্ট সুরে উচ্চারণ করল, আসবে আমার কোলজুড়ে, সরি, স্লিপ অফ ঠ্যাং। আসবে চাচ্চুর কোলজুড়ে ছোট্ট সোনা। এই কথাটা বিস্ফোরণের ন্যায় কাজ করল সবার ভেতর। সকলেই একে অন্যের মুখ চাওয়াচেই করল স্তম্ভিত নয়নে। সৈয়দ সাহেব লজ্জায় মুখ লাল করে নিলেন। নুসরাত সেসব দেখল না। সে আহানকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার অ্যান্টনি আহানটনের ভাই আসতে চলেছে। ইয়াহু, হুররে। নুসরাত খুশিতে লাফিয়ে উঠল। ইরহাম একবার বাপ চাচার থমথমে মুখ দেখল, একবার খুশিতে নাচতে থাকা নুসরাতের মুখ দেখল। শোয়েব সাহেব নুসরাতকে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, ভাই আসবে এটা কে বলেছে? নুসরাত ফড়িংয়ের মতো শুধু নাচল। তার পা এক জায়গায় আটকে নেই। ছোট বাচ্চা আসার কথায় সবাই যতটা মুর্শানো, নুসরাত তার তুলনায় দ্বিগুণ উৎফুল্ল।
হাসি মুখে বলে উঠল, দাদি বলেছে। শোয়েব সাহেব শুনতেই হাত উপরে তুলে নুসরাতকে দেখালেন। ঠাট্টা করলেন সামান্য। উপহাস করে বললেন, পাগল মেয়ে, কার কথা বিশ্বাস করেছিস বুঝেছিস তুই? নুসরাত মাথা দোলালো, বলে উঠল, যেখানে আমি নিজেকেই বিশ্বাস করি না সেখানে আমি দাদিকে বিশ্বাস করব কিভাবে ভাবলে তুমি? দাদির কথায় বোম মারতে এসেছিলাম চাচ্চুরেই চুপসানো মুখ দেখতে। হে হে বলেই খিক খিক করে হেসে উঠল। আহান দমিয়ে রাখার শ্বাস ফেলে বলে উঠল, আমি শ্বাস আটকে মরেই যাচ্ছিলাম। বুঝে মজা করবে তো? এসব ভাই বোন বিষয়ক নিয়ে আমাকে দ্বিতীয়বার ডিপ্রেশন দিও না তো আপি। নুসরাত খিটখিট করে হাসল। সৈয়দ সাহেব ফোঁস করে শ্বাস ফেলে কল দিলেন ডাক্তারের নাম্বারে। সব কিছু জানানোর পর ডাক্তার জানালেন ফুড পয়জনিং হয়েছে অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ায়। কি ওষুধ দিতে হবে একটা প্রেসক্রিপশন বানিয়ে তার সৈয়দ সাহেবের নাম্বারে পাঠাবেন বলে কল কেটে দিলেন।